আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাগত আজকের আলোচনায়। তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার থেকে কোশ্চেন নাম্বার 1 যেটি তোমরা ফেস করবে সেটি হচ্ছে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস। অর্থাৎ আন্ডারলাইনড শব্দগুলোর পার্ট অফ স্পিচ তোমাদের শনাক্ত করতে হবে। তোমরা স্ক্রিনে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ, সেখানে কিছু শব্দকে তোমরা আন্ডারলাইনড অবস্থায় দেখতে পাচ্ছ, অর্থাৎ কিছু শব্দের নিচে রেখা টানা রয়েছে। এই রেখা টানা যে শব্দগুলো সেগুলোর পার্ট অফ স্পিচ তোমাদের শনাক্ত করতে হবে। শুরুতেই বলে রাখি, এই ক্ষেত্রে পার্ট অফ স্পিচের ডেফিনিশন, ফাংশন সম্পর্কে প্রচুর ধারণা তোমাদের থাকতে হবে। তো আজকের এই আলোচনায় আমি তোমাদের একটি প্রশ্ন থেকে আন্ডারলাইনড ওয়ার্ডগুলো কেন কোন পার্ট অফ স্পিচ হবে বা হতে পারে তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তাহলে চলে যাচ্ছে একেবারে সরাসরি মূল কথায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ, সুমি ইজ আ জার্নালিস্ট। জার্নালিস্ট শব্দটি কোন ধরনের পার্ট অফ স্পিচ এটি আমাদের ডিটেক্ট করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, একটি ওয়ার্ড বা একটি শব্দ কোন ধরনের পার্ট অফ স্পিচ হবে সেটি অনেকাংশে নির্ভর করে তার আগের এবং পরের শব্দের উপরে। তো এই যে সেন্টেন্স আমরা দেখছি, সুমি ইজ আ জার্নালিস্ট, এইখানে জার্নালিস্ট ওয়ার্ডটি হচ্ছে এই সেন্টেন্সের লাস্ট ওয়ার্ড। সো এটি কোন ধরনের পার্ট অফ স্পিচ হতে পারে তার নির্ণায়ক হতে পারে তার আগে এই শব্দটি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো এ, এন এবং বি হচ্ছে আর্টিকেল। তো আর্টিকেল কোন শব্দের পূর্বে বসে বা কোন পার্ট অফ স্পিচের পূর্বে বসে সেটা কি তোমাদের জানা আছে? তোমরা আজকে জেনে রাখো, আর্টিকেল কেবলমাত্র একটি মাত্র পার্ট অফ স্পিচের সামনে বসতে পারে, সেটি হচ্ছে নাউন। তাহলে এই যে আমরা আর্টিকেল আছে বিধায় না আমরা বুঝতে পারলাম জার্নালিস্ট শব্দটি একটি নাউন। আর এছাড়াও যদি নাউন সম্পর্কে তোমাদের পর্যাপ্ত ধারণা থাকে তাহলেও তোমরা জানতে পারবে জার্নালিস্ট ওয়ার্ডটি একটি নাউন। কারণ যেমন স্টুডেন্ট, টিচার, অ্যাডভোকেট, ডক্টর, এইরকম যে যত রকমের শব্দ আছে, কারণ এই সমস্ত শব্দগুলোই হচ্ছে এক একটি করে পেশার ইঙ্গিত দেয়, পেশাবাচক শব্দ। অর্থাৎ কে কোন ব্যক্তি কি করেন তার পরিচয় দেয়। এরকম পরিচয় প্রকাশক শব্দগুলো সবগুলোই হচ্ছে নাউন। যাচ্ছে পরের বাক্যে, শি ওয়ার্কস ফর বিবিসি, অর্থাৎ তিনি বিবিসিতে কাজ করেন। তো বিবিসি হচ্ছে একটি সংবাদ মাধ্যম। তো এখানে ওয়ার্ক হচ্ছে ভার্ব। কেন ভার্ব? এর যদি সরল বাংলা করো তাহলেও তোমরা এটিকে শনাক্ত করতে পারবে ভার্ব হিসেবে। কারণ যত রকমের ভার্ব আছে তোমাদের জানা, তার মধ্যে ওয়ার্ক শব্দটি হচ্ছে সবচেয়ে বেশি তোমাদের জানা বা বেশিবার তোমাদের শোনা। তো ওয়ার্ক শব্দের অর্থ কাজ করা। তো অর্থাৎ কোনো শব্দের যখন তোমরা এরকম অর্থ করবে যার শেষে করা শব্দটা থাকবে, করা বা হওয়া, এই ধরনের শব্দগুলো থাকলে সেটি ভার্ব হবে। এটি হলো একটা ব্যাখ্যা। আর 2 নম্বর কারণ হচ্ছে, এখানে দেখো সি হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। তো সাবজেক্টের পরে আমাদের যে সেন্টেন্স প্যাটার্ন আছে, অর্থাৎ বাক্য গঠন রীতি আছে, সেখানে সাবজেক্টের পরে কিন্তু মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা মূল ক্রিয়া বসার একটা স্থান। সুতরাং এখানে ওয়ার্কস হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এবং এই সেন্টেন্সটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অবশ্যই এর আগেরটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল। শি কামস ফ্রম ইংল্যান্ড, এখানে ফ্রম শব্দটির পার্ট অফ স্পিচ আমাদের আইডেন্টিফাই করতে হবে। ফ্রম শব্দটি একটি প্রিপজিশন, কারণ এটি তোমরা অনেক বেশি মাথা না খাটিয়ে ধরতে পারবে, কারণ কিছু কমন প্রিপজিশনের মধ্যে ফ্রম অন্তর্ভুক্ত, যার কারণে তোমরা ধরতে পারবে। আরেকটি কথা বলে রাখি যে প্রিপজিশনের পরে মূলত কোন ধরনের পার্ট অফ স্পিচ বসে। তোমরা মনে রাখবে প্রিপজিশনের পরে কেবলমাত্র দুটি পার্ট অফ স্পিচ বসতে পারে। একটি হচ্ছে নাউন আর নাউনের অনুপস্থিতিতে প্রোনাউন।
তাহলে ফ্রম শব্দটির পরে যে শব্দটি তোমরা দেখতে পাচ্ছ ইংল্যান্ড, ইংল্যান্ড হচ্ছে একটি দেশের নাম। তোমাদের নিশ্চয় জানা আছে কোনো দেশ, রাষ্ট্র, শহর, ব্যক্তি, নদী, পর্বত, এইগুলোর যে নাম, এগুলো হচ্ছে প্রপার নাউন। তাহলে আমরা জানতে পারলাম যে নাউন অথবা প্রোনাউনের পূর্বেই কেবলমাত্র প্রিপজিশন বসতে পারে। যাচ্ছি পরের সেন্টেন্সে। শি ইজ ইংলিশ, অর্থাৎ তিনি ইংরেজ। লক্ষ্য করো, ইংলিশ তোমাদের কাছে জাস্ট হয়তো একটা সাবজেক্ট হতে পারে, তবে মজার বিষয় হচ্ছে এখানে ইংলিশ অর্থাৎ একটা জাত, একটা জাতিকে নির্দেশ করা হচ্ছে। এটা ইংরেজ অর্থাৎ তিনি ইংরেজ, অর্থাৎ তিনি ইংরেজ জাতির একজন ব্যক্তি। তো এরকম যখন ইংলিশ বা ফ্রেঞ্চ অথবা চীনেজ, জাপানিজ, বাঙালি, এই শব্দগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। কারণ কেন অ্যাডজেক্টিভ সেই ব্যাখ্যাটা আমি তোমাদের দিচ্ছি। দেখো, এইখানে সি যে সাবজেক্ট দেখতে পাচ্ছ, এরপর এই যে ইজ দেখতে পাচ্ছ, এই যে ইজ, এই ইজ কিন্তু এখানে হচ্ছে একটি লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্ব বা লিঙ্কার কেন হয় তার সহজ কথায় তোমাদের আজকে আমি একটু বলবো যে এম ইজ আর বা ওয়াজ আর, এই পাঁচটি ভার্ব তখনই লিঙ্কিং ভার্ব হয় যখন তারা বাক্যে কোনো কাজ না বুঝিয়ে সাবজেক্টের অবস্থা বা পরিচয়কে যদি নির্দেশ করে, হ্যাঁ, তখন তারা লিঙ্কিং ভার্ব হয়ে যায়। অর্থাৎ এরা একটি বাক্যে ব্রিজ বা সেতুর মতো কাজ করতে পারে। আরেকটি সহজ কথা, নিনজা টেকনিক তোমাদের বলি, মানে কখন এম ইজ আর ওয়াজ আর লিঙ্কিং ভার্ব হবে সেটার একটি ব্যাখ্যা তোমাদের এখানে আমি দিতে চাই। যদি তোমরা কখনো এই যে লিঙ্কিং ভার্ব অর্থাৎ এম ইজ আর ওয়াজ আর এইগুলোকে উঠিয়ে দিয়ে যদি এরকম মনে করো সাবজেক্ট, তারপর একটা ইকুয়াল টানো, এরকম সমান চিহ্ন দাও, দিয়ে যদি এই যে ইংলিশ কথাটা মনে করো এখানে আছে, এটিকে যদি আমরা এখানে বসিয়ে দিই এবং এখানে একটু খেয়াল করি, দেখো সি সমান ইংলিশ অর্থাৎ তিনি ইংরেজ। আবার তাহলে এটা কিন্তু উভয় দিক থেকে ম্যাচ করছে এবং বাক্যের অর্থ ঠিক থাকছে। তাহলে এটি অবশ্যই একটি লিঙ্কিং ভার্ব। এরকম আরো কিছু বাক্য আছে, যেমন আমরা ওই যে আগের বাক্যটা পড়লাম, সুমি জার্নালিস্ট, এখানে এটা লিঙ্কিং ভার্ব ছিল। যেমন আই এম এ ডক্টর, আই এম এ টিচার, দ্য স্কাই ইজ ব্লু, আই এম হ্যাপি। হ্যাঁ, এরকম ক্ষেত্রে সবগুলোতেই অর্থাৎ এম ইজ আর ওয়াজ আর পরে যদি কখনো তোমরা নাউন দেখো অথবা অ্যাডজেক্টিভ দেখো, তাহলে সেই এম ইজ আর অবশ্যই লিঙ্কিং ভার্ব হয়ে যাবে। তো যাই হোক, আলোচনা আমাদের সেটি নয়, আমরা যাচ্ছি পরের অংশে। শি ওয়ার্কস ইন অ্যান অফিস ইন ঢাকা, তিনি ঢাকার একটি অফিসে কাজ করেন। তাহলে এই যে এখানে শি হচ্ছে বাক্যের সাবজেক্ট। বলে রাখি কোন ধরনের পার্ট অফ স্পিচ সাবজেক্ট হতে পারে, নাউন অথবা প্রোনাউন কেবলমাত্র বাক্যের সাবজেক্ট হওয়ার ক্ষমতা রাখে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে শি হচ্ছে একটি প্রোনাউন। অবশ্য প্রোনাউনের যদি তোমরা ক্লাসিফিকেশন জেনে থাকো তাহলে এটি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তো শি ছাড়াও আরো কিছু পার্সোনাল প্রোনাউন আছে, সেগুলোর মধ্যে হচ্ছে আই, তারপরে উই, ইউ, হি, সি, দে, ইট, এইগুলো। এরপরে দেখো শি নোজ মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ, তিনি একটি বেশি ভাষা জানেন। অর্থাৎ তিনি শুধু একটি ভাষা জানেন তা নয়, তিনি একটির বেশি ভাষা জানেন। অর্থাৎ তিনি ইংরেজি জানেন এবং হয়তো আরো ভাষা জানেন। কারণ শুনি এখানে ইংরেজ, অর্থাৎ তিনি তো ইংরেজি জানবেনই, এর বাইরেও তিনি আরো ভাষা জানেন। সেই ভাষাগুলো কি কি সেখানে এখানে উল্লেখ করা আছে। দেখো, শি ক্যান স্পিক, তিনি বলতে পারেন ইংলিশ, ফ্রেঞ্চ, বাংলা। অর্থাৎ তিনি তিনটি ভাষা জানেন, ইংরেজি জানেন, ফরাসি ভাষা এবং বাংলা ভাষা জানেন। তাহলে এই যে এখানে স্পিক, একে আইডেন্টিফাই করতে হবে কোন ধরনের পার্ট অফ স্পিচ এটি। এর আগে দেখো ক্যান শব্দটি রয়েছে, এখানে ক্যান শব্দটি হচ্ছে একটি মডাল অক্সিলারি ভার্ব। মডাল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট সহ আরো বেশ কিছু ভার্ব আছে, এগুলো হচ্ছে এদেরকে মডাল অক্সিলারি অথবা মডালস বলা হয়। তো মনে রাখবে মডালস এর পরে সবসময় প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব বসবে। সুতরাং এখানে স্পিক হচ্ছে একটি প্রিন্সিপাল ভার্ব বা মূল ক্রিয়া।
এরপরে যাচ্ছি শি ইজ নট ম্যারিড। এইখানে দেখো ম্যারিড শব্দটির উৎপত্তি হয়েছে ম্যারি শব্দ থেকে। ম্যারি শব্দের অর্থ হচ্ছে বিবাহ করা। তাহলে এটি হচ্ছে ভার্বের বেস ফর্ম, এটাকে আমরা V1 বলতে পারি। আর এই যে ম্যারিড এইখানে তোমরা দেখছো, এটি হচ্ছে ভার্বের ম্যারি ভার্বের থার্ড ফর্ম। কেন থার্ড ফর্ম এখানে বসেছে তার ব্যাখ্যাটি দিয়ে দেখো, সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব, নেগেটিভ সেন্টেন্স হবার কারণে এখানে নট বসেছে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম। অর্থাৎ এরকম অনেক সেন্টেন্স তোমরা বানাতে পারো যে আই অ্যাম অনার্ড, আমি সম্মানিত, তাহলে সেখানেও কিন্তু ভার্বের থার্ড ফর্ম ব্যবহৃত হবে। তো এখানে তোমরা এটিকে ভার্ব হিসেবেও আইডেন্টিফাই করতে পারো, আবার চাইলে তোমরা এটিকে অ্যাডজেক্টিভ হিসেবেও কাউন্ট করতে পারো। কেন আমি বলি, ভার্বের যে থার্ড ফর্ম যেটি পাস্ট পার্টিসিপল, অর্থাৎ পাস্ট পার্টিসিপল হলে সেটি অবশ্যই ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। সুতরাং এই ম্যারিড শব্দটিকে তোমরা অ্যাডজেক্টিভ কিংবা ভার্ব হিসেবে কাউন্ট করতে পারো। এখানে দেখো শি ইজ সিঙ্গেল, অর্থাৎ তিনি একা মানুষ, অর্থাৎ তিনি বিবাহিত নন, তিনি একা। এই যে একা অর্থাৎ এই যে তিনি কেমন, তার একটা স্টেট, তার অবস্থা এখানে নির্দেশ করছে বিধায় এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। আরেকটি কথা বলে রাখি, এটি কিন্তু নিউমারাল অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ যখন সংখ্যা বোঝায় নাউন বা প্রোনাউনের, তখন সেই অ্যাডজেক্টিভকে নিউমারাল অ্যাডজেক্টিভ বলা হয়। তো নিউমারাল অ্যাডজেক্টিভকে আবার দুটি ভাগে বিভক্ত করা হয়, একটি হচ্ছে ডেফিনিট আর একটি হচ্ছে ইনডেফিনিট। ডেফিনিটগুলো হচ্ছে যেগুলো আমরা গুণে দেখতে পারি, আর ইনডেফিনিট হচ্ছে যেগুলো আমরা যার সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা নেই। যেমন মেনি অর্থাৎ অনেক, তারপরে ফিউ কিছু, তারপরে সাম এখানেও কিছু। তাহলে এইগুলোর আমরা অর্থ জানি না, মানে সংখ্যা জানি না, সুতরাং এগুলো ইনডেফিনিট। তো এইরকম ডেফিনিট নিউমারাল অ্যাডজেক্টিভকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে কার্ডিনাল, অর্ডিনাল, আরেকটি হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। আমি শুধু বলে যাচ্ছি, আলোচনা সেটি নয় বিধায় আমি স্ক্রিনে লিখছি না। তোমাদের পরবর্তী সময় যখন অ্যাডজেক্টিভ নিয়ে আমি ধারাবাহিক আলোচনা করব তখন সে প্রসঙ্গে আলোচনা করব। তাহলে এখানে সিঙ্গেল শব্দটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। যাচ্ছি পর লাইনে, ইন হার ফ্রি টাইম শি রিডস নিউজ পেপার অ্যান্ড ওয়াচেস টেলিভিশন। তাহলে এখানে নিউজ পেপার হচ্ছে নাউন। কেন দেখো, সে হচ্ছে এখানে সাবজেক্ট, রিডস হচ্ছে ভার্ব। তো ভার্বের একটা কাজ থাকে ভার্বের ভেতরে, সেই কাজটা যাকে কেন্দ্র করে সম্পাদিত হয়, ঘটে থাকে, সেইটাকেই ওই ভার্বের অবজেক্ট বলা হয়। তাহলে রিড পড়া, তাহলে কি পড়েন, এই পড়ার কাজটা হচ্ছে নিউজ পেপারকে কেন্দ্র করে সম্পাদিত হচ্ছে। সুতরাং এই বাক্যের নিউজ পেপার হচ্ছে এখানে এই ভার্বের অবজেক্ট, আর অবজেক্ট কেবলমাত্র নাউন অথবা প্রোনাউন হতে পারে। আর এইখানে দেখো অ্যান্ড ওয়াচেস টেলিভিশন, এবং ওয়াচেস হচ্ছে এখানে একটি ভার্ব। এখানে অ্যান্ড দ্বারা এই সেন্টেন্সে দুটি ভার্ব সংযুক্ত হয়েছে, একটি হচ্ছে রিড আর একটি হচ্ছে ওয়াচেস। অর্থাৎ তিনি, সুমি নামের এই ব্যক্তিটি দুটি কাজ করেন অবসর সময়, খবরের কাগজ পড়েন এবং টেলিভিশন দেখেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নের বিষয়ে যদি তোমাদের আরো এই আলোচনা থেকে যদি আরো কোনো জানবার বিষয় থাকে, তাহলে তোমরা এই যে আমার যে নাম্বার, এখানে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর একটি বিষয়, আমার পেইড যে ব্যাচ অনলাইন ক্লাস, সেখানে তোমরা চাইলে যুক্ত হতে পারো। অনেক অল্প খরচে তোমরা অনেক লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস এবং প্রবলেম সলভ ক্লাস করতে পারবে। দু একদিন ফ্রি ক্লাস করে দেখতে পারো, এবং যে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে জানাতে পারো। এরপরের ভিডিও অবশ্যই দেখবে। সেই পর্যন্ত ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।